নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় প্রতিদিন প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক দিয়েছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1947 সাল, অপশান বি 1957 সাল, অপশান সি 1967 সাল, অপশান ডি 1977 সাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1967 সাল। 1967 সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। এবং এই হৃৎপিণ্ড প্রতিস্থাপন নিয়ে কিছু তথ্য তোমরা দেখে নাও। ডিসেম্বর 1967 কেপটাউনের ক্রুট শুরু হাসপাতালের ডক্টর ক্রিশ্চিয়ান বার্নিপ দ্বারা বিশেষ প্রথম মাদক থেকে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। ক্রিস বার্নার 1922 সালে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে কেপটাউন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার যোগ্যতা অর্জন করেন। বার্নার তার রোগী লুই ওয়াসকানসিসকিতে বিশ্বের প্রথম মানব থেকে মানব অর্থোটপিক হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন। ওয়াকফকানিক্স ছিলেন 531 বছর বয়সী, এখানে হয়ে যাবে 31 বছর বয়সী একজন ব্যক্তি যার করোনারি অপ্রতুলতা ছিল। নেক্সট, হৃৎপিণ্ডের অধ্যয়ন এবং কার্যকারিতাকে কার্ডিওলজি বলা হয়। মানুষের মধ্যে হৃৎপিণ্ড মোটামুটি একটি বড় মুষ্টির আকারের ওজন এবং ওজন 10 থেকে 12 আউন্স, এটা আউন্স হবে না, আউন্স বা 200 থেকে 34 গ্রাম হয়, 280 থেকে 34 গ্রাম হয়। মানুষের চদরে 4টি প্রকোষ্ঠ রয়েছে। 2টি উপরের প্রকোষ্ঠ অলিন্দ এবং 2টি নিম্ন প্রকোষ্ঠ নিলয়। হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় 1 লাখ বার স্পন্দিত হয়, জীবনে প্রায় বিলিয়ন বার। একজন প্রাপ্তবয়স্ক হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 60 থেকে 80 বার স্পন্দিত হয়। হৃৎপিণ্ড দ্বারা শরীরে প্রায় 6 কোয়ার্টস বা 5.7 লিটার রক্ত পাম্প করে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মধ্যযুগীয় যুগে 15 থেকে 17 দশক রচিত পদাবলী কীর্তনের গানগুলি কার কথা আমাদের সামান তুলে ধরে? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শক্তি, অপশান বি বিষ্ণু, অপশান সি ব্রহ্মা, অপশান ডি শিব। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিষ্ণু। পশ্চিমবঙ্গের মধ্যযুগে 15 থেকে 17 দশক রচিত পদাবলী কীর্তনের গানগুলি বিষ্ণুর কথা তুলে ধরে। পরবর্তী প্রশ্ন, তার আগে আমরা এই প্রশ্নটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। পদাবলী কীর্তন বলতে বোঝায় পশ্চিমবঙ্গের মধ্যযুগীয় 15 থেকে 17 দশকে বিষ্ণুর প্রশংসা রচিত গান। এখানে বিষ্ণুর প্রশংসা রচিত গান। 15 শতকে শ্রী চৈতন্যর আগমনের আগে এটি বিভিন্ন জনপ্রিয় এবং শাস্ত্রীয় গানের শৈল থেকে উদ্ভূত হয়েছিল। এই সঙ্গীতের অধিক জটিল কাঠামো রয়েছে যা অখর নামে পরিচিত। এর জন্য ইম্প্রোভাইজেটরি কৌশলকে ধন্যবাদ। কণ্ঠশিল্পীকে একটি কবিতার ইতিমধ্যে লিখিত গানগুলিকে বিশদে বর্ণনা করতে সক্ষম করে তোলে। নেক্সট কোশ্চেন, 1857 সালের বিদ্রোহে বেগম হজরত মহল কোন স্থান থেকে নেতৃত্ব দেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অবোধ, অপশান বি লখনৌ, অপশান সি ফৌজাবাদ, অপশান ডি বেরেলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লখনৌ। 1857 সালের বিদ্রোহে বেগম হজরত মহল লখনৌ থেকে নেতৃত্ব দেন এবং এই 1857 বিদ্রোহ নিয়ে হজরত
মহলের নেতৃত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1857 সালে বিদ্রোহের সময় যে কয়েকজন মহিলা ব্রিটিশদের চ্যালেঞ্জ করেছিল, বেগম হজরত মহল তাদের মধ্যে একজন। মহিলা ব্রিটিশদের চ্যালেঞ্জ করেছিল, তাদের মধ্যে হজরত মহল তাদের মধ্যে একজন ছিল। বেগম হজরত মহল 1857 সালে লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, ইব্রাহিম লোদি কবে দিল্লির সুলতান হয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1517 সালে, অপশান বি 1516 সালে, অপশান সি 1526 সালে, অপশান ডি 1527 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1517 সালে। ইব্রাহিম লোদি 1517 সালে দিল্লির সুলতান হয়েছিল এবং এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইব্রাহিম লোদি 1517 সালে দিল্লির সুলতান হয়েছিলেন। তিনি দিল্লির সর্বশেষ সুলতান এবং লোদি রাজবংশের শেষ রাজা ছিলেন। তিনি দিল্লির সর্বশেষ সুলতান এবং লোদি রাজবংশের শেষ রাজা ছিলেন, উভয়ই ছিলেন। গোয়ালিয়র দখল করার পর মেওয়ারের রানা সাঙ্গার সঙ্গে পরাস্ত হয়েছিলেন। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন এবং তারপর তাকে হত্যা করেছিলেন। বহলুল লোদি খান লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন যখন তিনি 1451 সালে সৈয়দ রাজবংশের স্থলভিত্তিক হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি বড় বর্ণালী অ্যান্টিবায়োটিক? অপশান এ প্যারাসিটামল, অপশান বি পেনিসিলিন, অপশান সি অ্যাম্পিসিলিন, অপশান ডি ক্লোরামফেনিকল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাম্পিসিলিন। নিম্নলিখিত অ্যাম্পিসিলিন একটি বড় বর্ণালী অ্যান্টিবায়োটিক এবং এই অ্যাম্পিসিলিন সম্বন্ধে আমরা জেনে নিই কিছু তথ্য। অ্যাম্পিসিলিন হলো একটি বড় বর্ণালীর অ্যান্টিবায়োটিক, এটা তো আমরা প্রশ্নেই দেখতে পেলাম, এবং মৌখিক প্রশাসনের পরে অ্যাম্পিসিলিন মাঝারিভাবে ভালোভাবে শোষিত হয়, তবে খাবারের সাথে খাওয়া হলে শীর্ষ স্তরগুলি বিলম্বিত হয় এবং হ্রাস পায়। অ্যাম্পিসিলিন শরীরের অংশগুলিতে ভালোভাবে বিতরণ করা হয় এবং প্যারেন্টেরাল প্রশাসনের পরে প্রদাহের উপস্থিতিতে সেরিব্রোস্পাইনাল, প্লুরাল, জয়েন্ট এবং পেরিটোনিয়াল তরলগুলিতে থেরাপিউটিক ঘনত্ব অর্জন করে। নেক্সট কোশ্চেন, কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা গঙ্গা দূষণের প্রধান কারণ কি? অপশান এ কাপড় ধোয়া, অপশান বি শিল্প থেকে রাসায়নিক বর্জ্য, অপশান সি নদীতে অপরিশোধিত বর্জ্য নিষ্কাশন, অপশান ডি দাহ না করা লাশ নদীতে ফেলে দেওয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নদীতে অপরিশোধিত বর্জ্য নিষ্কাশন। কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা গঙ্গা দূষণের প্রধান কারণ নদীতে অপরিশোধিত বর্জ্য নিষ্কাশন, এবং এই কলিফর্ম ব্যাকটেরিয়া সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা গঙ্গা দূষণের প্রধান কারণ নদীতে অপরিশোধিত বর্জ্য নিষ্কাশন। কলিফর্ম ব্যাকটেরিয়া হলো অণুজীবের একটি গ্রুপ যা সাধারণত পরিবেশে পাওয়া যায় মানব ও পশুর বর্জ্য থেকে। তাই এটা কোথা থেকে পাওয়া যায়? মানব এবং পশুর বর্জ্য থেকে পাওয়া যায়। গঙ্গায় কলিফর্ম ব্যাকটেরিয়া উপস্থিতি ইঙ্গিত দেয় যে জল মল দ্বারা দূষিত হয়েছে, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অপরিশোধিত বর্জ্যে প্রচুর পরিমাণ প্যাথোজেন, জৈব পদার্থ এবং পুষ্টি উপাদান থাকে যা নদীতে কলিফর্ম ব্যাকটেরিয়া বিস্তার ভূমিকা রাখে। গঙ্গা পরিষ্কারের প্রয়াসে অবশ্যই বর্জ্য পরিকাঠামো উন্নতি এবং নদীতে সরাসরি বর্জ্য রোধে মনোযোগ দিতে হবে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আর কিছু তথ্য আমরা জেনে নিই। গঙ্গা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলির মধ্যে একটি। সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকে লক্ষ লক্ষ মানুষকে জল সরবরাহ করে। গঙ্গার দূষণ জলজ জীবন ও নদীর সামগ্রিক বাস্তুতন্ত্রকেও প্রভাবিত করে। ভারত সরকার দূষণ মোকাবিলা এবং নদীতে পুনর্জীবিত করার জন্য বিভিন্ন উদ্যোগ যেমন নমামি গঙ্গা প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগগুলির সাফল্য নিশ্চিত করতে এবং গঙ্গার পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসচেতনতা এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর আরও দূষণ রোধ করার জন্য যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, অনুশীলন এবং পর্যাপ্ত স্যানিটেশন সুবিধার উন্নতি অপরিহার্য। নেক্সট, কোন রাজ্য জুলাই 2024 সালে মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন প্রকল্প চালু করেছেন? অপশান এ মহারাষ্ট্র,
অপশান বি উড়িষ্যা, অপশান সি তেলেঙ্গানা, অপশান ডি হিমাচল প্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য জুলাই 2024 সালে মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন প্রকল্প চালু করেছে এবং এই মাঝি লাডকি বাহিন প্রকল্প সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। এই উদ্যোগটি মহারাষ্ট্রের বিধানসভায় রাজ্য বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করা হয়েছিল এবং লক্ষ্য ছিল রাজ্য জুড়ে মহিলাদের ক্ষমতায়ন করা। তো এটার উদ্দেশ্য হচ্ছে মহিলাদের ক্ষমতায়ন করা। মুখ্যমন্ত্রী মাঝি লাডকি বাহিন স্কিমে এই মধ্যপ্রদেশে সফল লাভনী বেহেনা প্রকল্প থেকে অনুপ্রাণিত, যা মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 1250 টাকা জমা করে এবং এই অঞ্চলে বিজেপির সাফল্যের অবদান রেখেছে। মহারাষ্ট্র বাজেট অধিবেশনের 28শে জুন শুরু হয়েছিল এবং 12ই জুলাই পর্যন্ত চলবে, যা এই বছরের শেষের দিকে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ বিধানসভা অধিবেশন চিহ্নিত করে। 2023 সালে মহারাষ্ট্র লেক লাভুকি স্কিমই চালু করেছিল হলুদ এবং কমলা রেশন কার্ডধারী পরিবারগুলিকে তাদের কন্যাদের শিক্ষিত করতে উৎসাহিত করতে এবং রাজ্য পরিবহন বাসে মহিলাদের জন্য 50% ভ্রমণ ছাড় ঘোষণা করেছিল। 2024 সালের মার্চ মাসে শিন্দে সরকার তার চতুর্থ নারী নীতি উন্মোচন করে। 8টি মূল উদ্দেশ্য: স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গভিত্তিক সহিষ্ণুতার অবসান এবং মহিলাদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করা। মুখ্যমন্ত্রীর মাঝি লাডকি বাহিন প্রকল্পে মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়ন বাড়াতে মহারাষ্ট্র সরকারের সাম্প্রদায়িক প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। নেক্সট, ভারতীয় নৌবাহিনী 17 বছর পর নৌবাহিনীতে UH-3H হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে। UH-3H হেলিকপ্টার মুক্তির অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ INS হাসনা গোয়া, INS দেগা বিশাখাপত্তনম, INS রাজালি আরাক্কোনাম, INS গরুড় কোচি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বা অপশান 2 INS দেগা বিশাখাপত্তনমে। ভারতীয় নৌবাহিনী 17 বছর পর নৌবাহিনীতে UH-3H হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে। UH-3H হেলিকপ্টার মুক্তির অনুষ্ঠান INS দেগা বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, UH-3H হেলিকপ্টারটা কি? UH-3H হেলিকপ্টার 2007 সালে প্রবর্তিত হয়েছিল এবং 2009 সালে INAS 350-তে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপারেশনাল ক্ষমতা বজায় রাখার জন্য সি কিং 420 হেলিকপ্টার দ্বারা প্রতিস্থাপন হবে। UH-3H স্পেশাল অপারেশন সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন, মানবিক সহায়তা ও দুর্যোগ অপারেশন এবং অফশোর স্থাপন নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর উন্নত সার ক্ষমতা এবং লজিস্টিক সহায়তার জন্য পরিচিত। UH-3H প্রাকৃতিক দুর্যোগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অনেক জীবন বাঁচিয়েছিল এবং ত্রাণ প্রদান করেছিল। UH-3H হেলিকপ্টার ছিল ভারতীয় নৌ বিমান চলাচলের একটি মূল সম্পদ, যা শক্তি, সাহসিকতা এবং অধ্যবসায় নীতিকে মূর্ত করে এবং ভারতের সমুদ্র সীমার নিরাপত্তায় অবদান রাখে। শ্রদ্ধা হিসাবে একটি UH-3H স্থানীয়ভাবে বিশাখাপত্তনমে প্রদর্শিত হয়, যা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভাইস অ্যাডমিরাল সাক্সেনা রাজ্য সরকারের কাছে একটি স্মারক ফলক হস্তান্তরিত করেছিল এবং শ্রী কে ময়ূর অশোক IAS বিশাখাপত্তনমের যুগ্ম কালেক্টরাল গ্রহণ করেছিল। নেক্সট, ক্রিকেট খেলার উৎপত্তি কোথায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ভারত, অপশান সি বা 3 দক্ষিণ আফ্রিকা, অপশান ডি বা 4 ইংল্যান্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 4 ইংল্যান্ড। ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে। নেক্সট, ইংল্যান্ড 16 শতকের শেষের দিকে ক্রিকেটের একটি পরিচিত ইতিহাস রয়েছে। 1597 সালে গিলফোর্ডের একটি আদালতের মামলা থেকে গেমটির প্রথম সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায়। 19 এবং 20 শতকে ক্রিকেট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, মূলত ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবের কারণে। প্রথম আন্তর্জাতিক ম্যাচগুলি 19 শতকে শুরু হয়েছিল। প্রথম আন্তর্জাতিক ম্যাচগুলো যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে 19 শতকে শুরু হয়েছিল। বিশ্বব্যাপী খেলাটিকে আরও প্রচার করে। নেক্সট, আনুষ্ঠানিক টেস্ট ক্রিকেট ম্যাচ খেলার দীর্ঘতম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী ফর্ম
সাল থেকে বিবেচিত হয়। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম স্বীকৃতি টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্বীকৃতি হয়েছিল বা খেলা হয়েছিল। দুবাইতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বিশ্বব্যাপী ক্রিকেট পরিচালনা করে। তাহলে বিশ্বব্যাপী পরিচালনা কে করে? আইসিসি। তোমরা এটা কিন্তু ভালো মতন জানো সবাই অবশ্যই। নেক্সট, ভারতে কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ রাজস্থান, অপশান বি আসাম, অপশান সি মণিপুর, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এটা অন্ধ্রপ্রদেশ হবে। অন্ধ্রপ্রদেশ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 4 অন্ধ্রপ্রদেশ। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়। এবং এই ফ্ল্যামিঙ্গো উৎসব সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। প্রতি বছর অস্ত হয়ে গেছে এখানে বন্ধুরা, এটা অন্ধ্রপ্রদেশ হবে। প্রতি বছর অন্ধ্রপ্রদেশের মেলোর জেলায় অবস্থিত সেল্লাপাট্টো পাখি অভয়ারণ্যের কাছে পুলিটাক হ্রদের পর্যটনের প্রচারের জন্য ফ্ল্যামিঙ্গো উৎসব উদযাপন করা হয়। এটি একটি 3 দিনের উৎসব যা শীতের মৌসুমে আয়োজিত হয়, যখন হাজার হাজার পরিযায়ী পাখি এই অঞ্চলে আসে। এই উৎসব চলাকালীন বেশ কিছু বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি মানুষের জন্য জীববৈচিত্র্যের অধ্যয়ন করার এবং সংরক্ষণ ব্যবস্থা শুরু করার একটি সুযোগ প্রদান করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল, এবং তোমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও। এবং তোমাদের যদি কোনো বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।